এটা দেবী চালু করেছে, কারণ তার এত ব্ল্যাক টাকা হয়ে গেছিলো, আজকে ছবি রিলিজ করলে আমি 5,000 টাকাও শেয়ার পাই না। কেন? দেব কখন বাথরুমে গেছে, অমুক কোথায় তার চুল কাটতে গেছে। টালিগঞ্জটা কিন্তু চলে হচ্ছে আপনার বড় প্রডিউসারের জন্য নয়, আর্টিস্টটা মরুক, কলাকুশলীরা মরুক, পুজোগুলো যেন ভালোভাবে চলে। সমস্ত চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করুন। ওকে অনেক গালাগালি করেছি। নমস্কার, আমি সৌম্য। তো আজকে আমাদের সাথে রয়েছে অন্যতম এই মুহূর্তে প্রবীণ পরিচালক মিলন ভৌমিক, এবং তার সাথে এই মুহূর্তে যে ইম্পায় যে একটা আন্দোলন চলছে তার মধ্যে অন্যতম চর্চিত নাম মিলন দাজি আমাদের সাথে রয়েছে। তো সব দিক নিয়ে কথা হবে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর দেখে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। একটু মানে আমার মনে হয় আপনি বোধহয় ওই জেনারেশনটার একটা, ওই স্বপন সাহা, অরুণা চক্রবর্তী, অঞ্জন চৌধুরী, ওই জেনারেশনের একটা শেষ যদি বলা যায়, যে তো শুরুটা যদি একটু বলেন। আমি ফিল্মে এসেছিলাম 1989-এ। আচ্ছা তো আমার প্রথম ছবি ছিল লৌহপনাগ। আচ্ছা। তারপর তো বহু ছবি করেছি, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে আমি একমাত্র লোক ছিলাম যারা বম্বে থেকে বড় বড় শিল্পীদের নিয়ে এসে বাংলা ছবির সঙ্গে ইনক্লুড করার জন্য। যেমন আমার সঙ্গে কাজ করেছেন অনুপম খের আছে, মুকেশ খান্নাজি আছেন, আশুতোষ রানা আছে, মৌসুমী চ্যাটার্জি আছে, মিঠুন দা আছে আমাদের, আর অনেকে, মানে ঠিক মনে করতে পারছি না। বহু ছবি করেছি আমি। কতগুলো হলো? 90টার উপর, 92 মুভিজ আমার অলরেডি হয়ে গেছে। এখন রিলিজের অপেক্ষায় আছে আরও, কারণ আমরা তো প্রায় 5-7 বছর আমরা কাজ করতে পারিনি। কেন লাস্ট 5-7 বছর আমরা কাজ করতে পারিনি, কারণ নানা রকমভাবে অসুবিধায় আমাদের মধ্যে পড়তে হয়েছিল কাজের সময়। রাজনীতি মানে রাজনীতি তো আছে, রাজনীতি না থাকলে কেন কাজ আমরা বন্ধ করব? রাজনীতি তো নিশ্চয়ই একটা ছিল। রাজনীতিটা বেশি হয়ে যায় যখন আমি 2016-তে, 2016ই হবে, 2016 আর 16-17 হবে, 1946 দ্য ক্যালকাটা কিলিং, গ্রেট ক্যালকাটা কিলিং, যখন আমি হিন্দিতে করি, এবং বাংলায় ছিল হচ্ছে দাঙ্গাদার রাইট, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে উপরে ভিত্তি করে আমি ছবিটা স্টার্ট করি। তারপর থেকে শুরু হয়ে গেল নানা রকমভাবে অত্যাচার। আচ্ছা, এটা কি তৃণমূল মানে 11 সালের পর থেকে, কি মানে 2011 সালের পর থেকে কি এটা আরও বাড়বাড়ন্ত হলো? না, প্রথম 2-3 বছর কিন্তু খুবই ভালো লেগেছিল। হয়তো পরিবর্তন হয়েছে, একটা 35 বছরের একটা 34 বছরের একটা দুঃসময় কেটে গিয়ে হয়তো এবার হয়তো মানুষের ভালো হবে। কিন্তু 2-3 বছর পর থেকে আমরা দেখলাম মুখোশ থেকে সব বেরিয়ে গেলো। তখন মনে হলো যেন আমরা ভুল করেছি। কারণ সিপিএমের আমলে একটা জিনিস ঠিক ছিল, যে ওদের কোনোদিন ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে কোনো দখলদারি ছিল না, এবং কোনো ইন্টারফেয়ারেন্স ছিল না। সৌরভ বিশ্বাস কখনোই ইন্ডাস্ট্রির লোক ছিল না। সৌরভ বিশ্বাস দখলদারি করে আজকে সে প্রেসিডেন্ট হয়ে এখানে জবরদস্তি করে বসেছিল। ও না আছে কোনো ফিল্মের অভিজ্ঞতা, না আছে কোনো গিল্ডের মেম্বার, না আছে কিছু, যা কিছু ক্ষমতাবান হয়েছিল সব দাদার দৌলতে। সৌরভ বিশ্বাসের যে দাপট, যেটা আমরা 14-15 সালের পর থেকে যে আমরা দেখতে পাই, প্রায় তো দীর্ঘ 10-11 বছর চলেছে এই মানে ইয়েটা, কিন্তু তখন আপনারা একচ্ছত্র হয়ে আজকে যে আন্দোলনটা আপনারা করছেন 4 তারিখের পর, সেইটা কেন দেখা যেত না? কে বললো আমরা 4 তারিখের পর এই আন্দোলনটা করছি? তখন যদি আমরা 4 তারিখের পরে যে আন্দোলনটা শুরু হয়েছে, সেই আন্দোলনটা যদি আমরা করতাম, তাহলে হয়তো আমরা কেউ জেলে থাকতাম, বা হয়তো আমাদের কোনো লাশ পড়ে যেত। আচ্ছা। কারণ আমরা লড়েছি টোটালি 10টি বছর আমরা লড়েছি হাইকোর্টের মাধ্যমে, লিগ্যাল প্রসেসে আমরা কোনোদিনই আমরা ওদেরকে ছেড়ে কথা বলিনি। এই জন্য আমাদের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে, কিন্তু কোনো ফল পাইনি আমরা। কারণ যার রাজত্ব ছিল তারাই ছিল সর্বশক্তিমান। কীরকম দাদাগিরি হতো মানে ইম্পা বা বলুন যে ফেডারেশনে, কীরকম যদি একটু বলেন? দাদাগিরি হতো, ওদের মতো করে চলতে হবে, ওদের মতো করে সিরিয়াল বানাতে হবে, ওদের মতো করে গল্প বানাতে হবে। তার উপরে ছিল হচ্ছে ওদের কথা মতো তারা কাজ করবে না করবে সেই লিস্ট ওরা ওখান থেকে বানিয়ে দিত। এম্পা বলুন বা ফেডারেশন বলুন, সেখান থেকে বানিয়ে দিত। তার ফলে কি হলো, মেধাবীরা আউট হয়ে যেত। পার্টিকুলার কিছু অভিনেতাকেই দেখা যাবে, আপনি পার্টিকুলার কিছু যারা ওদের মিছিলে হাঁটবে এবং যারা ওদের কথা শুনে চলবে, সেই জায়গা থেকে আমি প্রথমে ফার্স্ট ম্যান, যেটা আমি একটা প্রতিবাদ করেছিলাম, এবং বঙ্গীয় চলচ্চিত্র সভা বলে একটা আমরা এখানে একটা মানে বিজেপির একটা অ্যাসোসিয়েশন করেছিলাম। যদিও এটাকে বিজেপি বলা যায় না, কারণ বিজেপির কোনো শাখা সংগঠন নেই, কিন্তু তথাপিও তখন আমরা বাধ্য হয়েছিলাম যে 2014-র পরে যে এরকম একটা শাখা সংগঠন না হলে, আমরা একত্রিত না হলে আমরা তো আর কোনোদিনই কাজ করতে পারবো না। তাহলে আমাদের প্রথমে মানে বিজেপিকে কেন বেছে নিয়েছেন? না, আমি বিজেপিকে বেছে নেওয়ার কারণটা ছিল, প্রথম ছিল আমাদের যে অত্যাচারগুলো হয়েছিল, এবং সারা 2011-র পরে 2014-তে দেখেছিলাম যে মোদিজির ভক্ত হয়ে গেছিলাম। ফার্স্ট ম্যান আমি 2014-তে রেজাল্ট আউট হওয়ার পরে, যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে 40 জন আর্টিস্ট এবং কলাকুশলীকে নিয়ে গিয়ে, আমি তখন রাহুল সিনহা মহাশয় ছিল হচ্ছে রাজ্য সভাপতি, স্টেট প্রেসিডেন্ট ছিলেন, ওনার হাত ধরে আমি ওখানে আমরা জয়েন করেছিলাম। তারপর থেকে আমাদের লড়াই শুরু হয়ে গেছিলো। তারপর আমরা করেছিলাম বঙ্গীয় চলচ্চিত্র শিল্প নামে একটা সংস্থা, যার মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম কিছু করার। কিন্তু আগেই তো বললাম যে যার জোর ছিল তার ক্ষমতা ছিল, আমাদেরকে এটা অফিস খুলতে দিত না, আমাদের কোনো ছেলেদের কাজ দিত না, বা আমরা যদি কোনো কিছু কাজ করতে যেতাম তাহলে সেটা বন্ধ করে দিত। 2021-এর রেজাল্টের পর
2021-এর রেজাল্ট পর এখন আপনি যেখানে বসে আছেন ওই জানলা থেকে বড় বড় পাথর পড়তে শুরু করলো বেলা 12টার পরে। বেলা 12টার পরে কাঁচটা সব ভেঙে দিল এসে, এবং কথা ছিল যে ওদের আমাকে জ্বালিয়ে দেবে পেট্রোল ঢেলে, এরকম পর্যন্ত এরকম ছিল। মানে সেইটা হুমকিটা কি সৌরভ বিশ্বাসের কোম্পানি এবং তার চেলা চামুন্ডা যারা ছিল এখানে। কিন্তু তখন আমি প্রাণে বেঁচে গেছিলাম, কারণ সেই দিন এবং সেই সময় আমার কোভিড ধরা পড়ে গেছিলো, অ্যাকুইট কোভিড। সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে নিয়ে গেল, হসপিটালে 14 দিন থাকার পরে তারপরে আমি বাড়ি ফিরে আসি। সেই জন্য আমি মানে কোভিডই আমাকে বাঁচিয়ে কোনো দিয়েছে। আইনি সহায়তা যে এই ধরনের যে জিনিসগুলো তখন থানা পুলিশ সমস্ত কিছু তো ওদের আন্ডারে, কী হবে আইনে গিয়ে কী হবে, পুলিশ উল্টা আমাদেরকে ভিতরে ঢুকিয়ে দেবে। এই যে আপনারা যে ইম্পাতে যে কথা বলছেন যে পিয়া সেনগুপ্তের পদত্যাগ, তো উনি তো বারবার বলছেন যে ওনার কাছে পুরো কোর্ট অর্ডার রয়েছে, সমস্ত কিছু কোর্টের তত্ত্বাবধানে রয়েছে, মেম্বারশিপ রয়েছে, পুরোটা ক্যামেরার বন্দি রয়েছে। সব কিছুই জালি কথাবার্তা বলছে ওই মহিলা, এবং উনি পুরোপুরি টিএমসি দ্বারা প্রভাবিত। এবং অরূপ বিশ্বাস, উনি তো বলেছেন যে অরূপ বিশ্বাস আমার ভগবান। কোনো এমএলএ বা এমপি কোনোদিন ভগবান হতে পারে না, কারণ আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ। কিন্তু আমি যে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে যদি ভাবি যে আপনারা এলেন ইম্পাতে, তো আপনাদেরও তো ওই বিজেপি রং তো রয়েছে, সেটাও তো একই তো হতে এটা পারে। ভুল কথা, একদমই ভুল। আমরা প্রত্যেকেই বিজেপি করি, আমাদের বন্ধুবান্ধবরা আছে, কেউ টিএমসি করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে। কিন্তু দিনের শেষে যখন দেখা যায় এমপাতে যখন আমরা গেট দিয়ে ঢুকে যাই, তখন আমরা হচ্ছে এমপার মেম্বার। আমরা এমপার মেম্বার, আমরা কোনোদিনই চাইনি যে এমপাতে কোনো রাজনীতিকরণ হোক, কোনো রং লাগুক। মানে এমপা হচ্ছে সবার জন্য। আজকে দেবতো সুপারস্টার, সে তো টিএমসি করতো, তা বলে কি বিজেপি কোনো লোক কি তার সিনেমা দেখে না বা দেখতো না? আজকে মিঠুন চক্রবর্তী আজকে বিজেপি করছে, তার বলে কি টিএমসির ছবি দেখছে না? শিল্পর কোনো রঙও হয় না, রঙটা করেছে হচ্ছে ওরা রঙটা করেছে হুমকির মাধ্যমে, এবং একচাটিয়া আধিপত্য বজায় রাখার জন্য সিন্ডিকেট রাজ ওরা চালু করে দিয়েছিল। টাকা চাওয়া হতো মানে, এবং টাকা তো প্রিয়া সেনগুপ্তর নামে তো আপনারা তো ছিলেন সেদিন এমপাতে যখন পরপর মিটিং হচ্ছে, আপনারা তো দেখেছেন যে সাধারণ মেম্বারদের মধ্যে থেকে কত লোকে বলছে যে আপনি কত লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিতেন। সাধারণ একটা একটা প্রডিউসার এমপাতে ঢুকে একটা ছবি বানানোর জন্য, সে প্রথমে তাকে রেজিস্ট্রেশন করতে হয় 16,000 টাকা দিয়ে, তারপরে তাকে আসতে হয় টালিগঞ্জে ছবি বানানোর জন্য। মানে ওখানে একটা টাকা পেমেন্ট করার পরে টালিগঞ্জে আসার পরে একটা সিন্ডিকেটের মধ্যে সে পড়ে গেল, লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা ছবি বানালো, এবং সেই ছবিটা যখন সে সেন্সার করাতে যাবে তখন পিয়া সেনগুপ্তকে আবার দিতে হবে 3,000 টাকা, একটা সাধারণ একটা সার্টিফিকেট নেওয়ার জন্য। যে পিয়া সেনগুপ্ত একটা সার্টিফিকেট সই করে দেবে, তাকে দিতে হবে 3,000 টাকা। এটা হচ্ছে অফিসিয়াল 3,000 টাকা। এরপরে আমি সেদিন শুনলাম মিটিংয়ে 3 লক্ষ টাকাও কেউ দিয়েছে, কেউ 8 লক্ষ টাকাও দিয়েছে, কেউ 10 লক্ষ টাকাও দিয়েছে। তো তারপরে কি আমাদের সেন্সারটা হবে, সেন্সারটা হওয়ার পরে ছবিটা কোথায় চলবে? এবার ছবিটা চালাতে গেলাম আমরা সিনেমা হলে। আজকে আমরা যখন 2014-তে বা 2011-তে আমাদের পশ্চিমবঙ্গে ছিল 870খানা সিনেমা হল, 870খানা সিনেমা হল ছিল। আজকে সেই সিনেমা হল দাঁড়িয়ে গেছে 200-র নিচে, 200টাও নেই, পুরোপুরি 200টা সিনেমা হলও নেই আজকে আমরা যখন 2014-তে যখন আমরা ছবি বানাতাম, আমরা স্টুডিও পাড়াতে আমাদের তখন পুজো হতো, মহরতের সময় আমাদের পুজো হতো, স্টুডিও পাড়ার জাঁকজমক ছিল। তখন আমি কাজ করতাম, স্বপন শাহ কাজ করতো, অনুপ সেন করতো, পিয়ার বাবার হাজব্যান্ড যিনি, উনিও কাজ করতেন। উনি যে আপনাদের যে জেনারেশনটাই তো পুরো মানে ব্ল্যাঙ্ক হয়ে গেল, মানে না ব্ল্যাঙ্ক হয়নি, বাধ্য হয়েছে। স্বপন সাহা, অনুপ সেনগুপ্ত এরা কোথায় আজকের দিনে? অনুপদা অসুস্থ, সে আর কাজকর্ম করে উঠতে পারছে না, বা হয়তো তার কোনো প্রবলেম আছে। স্বপন শাহ কাজ করছে, কে বলে স্বপন শাহ কাজ? ছবি স্বপন শাহর যে ছবির যে দাপট, সেই ছবি দেখুন একটা ছবি তখন যখন একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে, তো ছবির সঙ্গে ইনভলভমেন্ট থাকে লক্ষ লক্ষ টাকায়। আগে আমরা যে ছবিটা করতাম হচ্ছে 25 লাখ 30 লাখ 40 লক্ষ টাকাতে আমরা যে ছবিটা করতাম, এখন সেটা হয়ে দাঁড়িয়ে গেছে হচ্ছে 1.5 লাখ 2 লাখ 1.5 কোটি 2 কোটি টাকা। সেদিন তো আপনি শুনলেন কোনো ছোটো ছবি যদি হয়, কোনো প্রডিউসার যদি 2 কোটি টাকার ছবি না করে, তাহলে তার ছবি চলতে দেওয়া হবে না আইনক্স মাল্টিপ্লেক্সে। এই সমস্ত দিনগুলো তো আগে ছিল না, এগুলো তো নিয়ে এসেছে প্রিয়া সেনগুপ্ত। তারপরে একটা সিন্ডিকেট রাজ করে দিয়েছে স্ক্রিনিং কমিটি, কোনো মেম্বারই জানতে পারলো না স্ক্রিনিং কমিটি কবে হলো, কারা কারা আছে স্ক্রিনিং কমিটিতে। তারপরে যখন খোঁজখবর নেওয়া হলো, তখন দেখা গেলো ভেঙ্কটেশ ফিল্ম আছে, সুরেন্দ্র ফিল্মস আছে, উইন্ডোজ আছে, মানে তারা 5-6 জনের যারা কোম্পানি, ওরা নিজেরা ভাগ করে নেবে যে কোনো পূজা ফেস্টিভ্যালে ওরা ছবি করবে। ছবি আপনাদের এই ইম্পা আন্দোলনে ওদেরকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওরা আসবে কেন? ওদের তো মুখোশটা খুলে গেছে, কেন ওদের সেই স্ক্রিনিং কমিটিটা তৈরি করেছিল তো অরূপ বিশ্বাস। SVF হচ্ছে একটা বিজনেসম্যান, SVFকে কোনোদিনই আপনি দেখেননি কিন্তু কোনো রাজনৈতিক রং লাগাতে। যখন যেখানে তার সুবিধা হয়েছে সে সেখানে চলে গেছে, কিছুদিন পরে দেখবেন বিজেপি তো এসে গেছে, হয়তো দেখা যাবে বহু বছর ধরে তারা RSS করতো, সেই গল্প শুনতে পাবেন। কিন্তু বাংলা ছবির 5টা সফল প্রযোজকের নাম বললে SVF, উইন্ডোজ এগুলোই আসবে। না, বর্তমানে আপনাদের মিডিয়ার জন্য এগুলো হয়েছে, এগুলো আপনাদের সহজ কথা, সহজ পাঠ। অভিজিৎ সাহা, সে থাকে বারাসাতে, সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, একবার ওকে তার নাম মিডিয়াতে দেখিয়েছে। এবং টালিগঞ্জ নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমাদের সংস্কৃতি নষ্ট হয়েছে, একমাত্র তার জন্য দায়ী কিছুটা হলেও কিন্তু আপনাদের এই মিডিয়াগুলো দায়ী আছে। ওরা হচ্ছে তেলে মাথায় তেল দিতে ভালোবাসে, আর্টিস্ট দেখতে ভালোবাসে, আর্টিস্ট যেখানে যাবে ওরা দৌড়ে সেখানে দৌড় দেয়।
আসল কথা ওরা ওরা কোনো খোঁজ খবরই রাখে না। টালিগঞ্জটা কিন্তু চলে হচ্ছে আপনার বড় প্রডিউসারের জন্য নয়, কোনো বড় প্রডিউসার কিন্তু এখানে শুটিং করে না। যারা বড় বড় 4 কোটি 5 কোটি টাকা দিয়ে ছবি করে, ওই দেব জিৎ ওদের দেখবেন সব লন্ডনে কেউ করছে, কেউ অশোক ধানোয়ার সব লন্ডনে করছে, বিদেশে গিয়ে ব্যাংককে করছে। কিন্তু ছোটো প্রডিউসার যারা 20 লাখ 25 লাখ 30 লাখের ছবি করে, তারা কিন্তু টালিগঞ্জকেই বেছে নিত। কিন্তু এই ছবিগুলো, আপনি যে ছবিগুলোর কথা বলছেন, যে ছবিগুলো কোনোদিন মানে মানুষ সেইভাবে জানতেই পারে না, হয়তো পোস্টার পরে হারিয়েও যায়। জানতে দেবেন না তো, আপনারা তো জানতে দেন না, আপনারা তো দেবেন। মানুষ কি ইন্টারেস্টেড? ডেফিনেটলি মানুষ ইন্টারেস্টেড। কেন আগে ছবি চলতো না? আগে আমার ছবি চলেনি, আগে স্বপন সার ছবি চলেনি, আগে অনুষ্ঠিতগুলোতে আপনার স্টার কাস্ট ভাবুন, কারা কারা স্টার, দেখুন স্টার কাস্ট ছিল, আপনি অনুপম খেরকে নিয়ে কাজ করেছেন। স্টার কাস্টের মধ্যে কিন্তু একটা গল্প থাকতো, হ্যাঁ একটা গল্প থাকতো। আর শুধু স্টার কাস্ট ছিল না, তখন ছবি যেটা চলতো, আমরা যখন চালাতাম তখন সিনেমা হলটা ছিল, যেখানে সিনেমা হল চলতো, যেখানে একটা শো পেতো, একটা সিনেমা হলে একটা প্রডিউসার কিন্তু 4খানা শো পেতো। আজকে কি হয়ে গেছে? আজকে হয়ে গেছে যে আপনার সিনেমা হল যদি চলতে হয়, আপনি যদি সিনেমা রিলিজ করতে হয়, তাহলে হয়তো আপনাকে সকাল 11টায় একটা শো দিয়ে দেবে। 11টায় কে দেখবে? কোন পাবলিক যাবে? প্রথম শোতে যখন আপনার ছবিটা চললো না, সেকেন্ড দিনে যখন লোক হলো না, তৃতীয় দিনের মাথায় সেই ছবিটাকে তুলে দেওয়া হলো। এটা কত বড় নাকসাস একটা জানেন? আপনার কাছ থেকে নিচ্ছে 20,000 টাকা, 3 দিন পরে যদি আরেকটা প্রডিউসারের কাছ থেকে ওই ছবিটা লাগিয়ে দেয়, তার কাছ থেকে নেবে 20,000 টাকা। মানে যেখানে ভারতবর্ষের সমস্ত রাজ্যে আমাদের কাছাকাছি রাজ্য আসাম এবং উড়িষ্যা, সেখানেও কিন্তু আপনার ইউফো কিউবের রেট হচ্ছে পার শো হিসাবে নেবে, মানে 340 টাকা। আর এখানে যদি আপনাকে ছবি চালাতে হয়, এই ভেঙ্কটেশ নেবে আপনার কাছ থেকে 20,000 টাকা, অশোক ধানুকা নেবে 18,000 টাকা। এই টাকাগুলো কেন নিচ্ছি? এইটাই ছিল আমাদের ফার্স্ট প্রতিবাদ। সেই জন্যই আমরা অরূপ বিশ্বাসের কাছে প্রথম 2014-তে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যেখানে গেছি সেখানেই গণ্ডগোল হয়ে গেছে। তারও সুরুচির সঙ্গে কোটি টাকা লাগবে, পুজোয় তার কোটি টাকা দরকার আছে। সেটা প্রডিউসাররা মরুক, টালিগঞ্জ মরুক, আর্টিস্টরা মরুক, কলাকুশলীরা মরুক, পুজোগুলো যেন ভালোভাবে চলে। এটাই ছিল। তো এই জন্যই আজকে এই অবস্থা হয়ে গেছে। আমাদের ছবি বিক্রি হতো কোথায়? এই অশোক ধানুকার কথাই বলছি আমি যখন সত্যভাবে যাইতে গেছি, অশোক ধানুকা অন্তত 1 মাস আমার পিছনে ঘুরেছে চেক নিয়ে, 1 মাস ঘুরেছে চেক নিয়ে, যাতে ওর ছবিটাকে আমি ওর কাছে বিক্রি করতে পারি। আমি বিক্রিও করেছি, হয়তো 1 মাস পরে 1.5 মাস পরে বিক্রি করেছি। তখন আমি বিক্রি করেছিলাম 45 লক্ষ টাকায় শুধু স্যাটেলাইট রাইট। আজকে সেই তুলনায় যখন ছবি আমরা করেছি, বড় বড় ছবি করেছি আমরা, কে বললো আমরা বড় বড় ছবি করিনি? আমাদের বড় বড় ছবি করেছেন, বাজেটে হয়তো বড় বড় ছবি। আমি বলতে চাইছি প্রচারের আলোয় নেই, মানুষ দেখতে যায় কি যায় না, করতে দেবে না প্রচারটা। দেখুন হলে মুক্তি পায়, কথাটা শুনুন, প্রচারটাকে আপনারা করেন, আপনারা কি করতে দেবেন? আপনারা তো টিএমসির পিছনে ঘুরে বেড়াতেন, তখন তো বিজেপি ছিল, তখন তো আপনারা আসতেন না কেউ, একবারও এসেছেন? আজকে মিলন ভূমি যখন ছবিটা রিলিজ করছে, আজকে দেখি মিলনদার কাছে যাই একটা ইন্টারভিউ নিই। স্পিকিং আপনার ছবি আমি তোমাকে বলছি না, তোমাদের কথা বলছি। বুঝতে পেরেছি, ডেফিনেটলি আমি মানে খোলাখুলি বলছি। মিলন ভৌমিক মানে আমি পিতা স্বর্গ পিতা ধর্ম, আরও আপনার সত্যমেব জয়তে ছবি রয়েছে। এই যে আপনি 90টা ছবির কথা বললেন, মানে আই এম স্টান্ড যে আপনি 90টা ছবি বানিয়েছেন, যেগুলোর আমি একটাও আমি খবর পাইনি। আমি মানে এটাই তো ব্যাপারটা কি হচ্ছে, খবরটা তো পাবেন না। এই গলিটা দেখছেন তো, এই পুরো গলি থেকে ওখানে অভিযান বসে থাকতো, অভিযান 1946-এ যখন এটা আমার ব্যান্ড হলো, মমতা ব্যানার্জি যখন ব্যান্ড করলো ছবিটাকে, ঠিক আছে, সেই সময় কিন্তু সব হিন্দি চ্যানেলরা আসতো, কারণ হিন্দি চ্যানেলদের কাছে কখনোই পার্সিয়ালিটিগিরি করে কার খবর ছাপবো আর কার খবর ছাপবো না, সেই জিনিসটা ছিল না। কোনো বাংলা চ্যানেলকে কিন্তু প্রতিবাদ করতে দেখিনি, কারণ তখন বিজেপি ছিল না। রাস্তায় নেমে পড়েছিল বজরং দল, রাস্তায় নেমে পড়েছিল লকেট আমার ছবির ব্যানার নিয়ে। তখন কিন্তু কোনো প্রচার হয়নি, তখন প্রচার হতো কি, দেব কখন বাথরুমে গেছে, দেব কি খাচ্ছে, রুকমণি কি করছে, অমুক কোথায় তার চুল কাটতে গেছে, আপনারা সেগুলোকে নিয়ে ব্যস্ত ছিলেন। আপনারা কখনোই বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন না, কারণ অরূপ বিশ্বাসের ভয় আপনাদের মধ্যেও ছিল। এখন আপনারা এখন আপনারা ভয়মুক্ত হয়েছেন, ভরসাহীন হয়েছে, এখন ভয়মুক্ত হয়েছে বাংলা। এখন আপনারাও এসে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, সেই বিগত দিনের ঘটনাগুলো আপনারা জানার চেষ্টা করছেন। এই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলছেন সেটা হলো যে আপনি যে টালিগঞ্জে, আমি দেখতে পাচ্ছি আরেকটা টালিগঞ্জ রয়েছে যেখানে আপনারা এই ধরনের ছবি করেছেন, কিন্তু এই ছবিগুলোর এক্স্যাক্ট ভবিষ্যৎটা কি? মানে সাধারণ মানুষও কি এই ছবিগুলো সম্পর্কে অ্যাওয়্যার? সবাই জানে, কারণ যারা ইউটিউব দেখে, কারণ আপনারা এই ছবিগুলো তো আপনারা সব কিছু দেখতে পাবেন। আজকে জি সিনেমা চলছে, সনিতে যেগুলো সিনেমা চলে, এরা চ্যানেলটা কোথা থেকে চালায়? ছবিগুলো এরা পাচ্ছে কোথা থেকে? এটা ভাবুন যে এরা চ্যানেলে যে বাংলা ছবিগুলো চলে পাচ্ছে কোথা থেকে? এই সমস্ত ছবিগুলো যারা ভেঙ্কটেশ ফিল্ম কিনতো 2 লাখ 4 লাখ 5 লাখ টাকাতে, প্রডিউসার বাধ্য হতো তাদের কাছে বিক্রি করে দেওয়ার জন্য। এই সমস্ত ছবিগুলো কিন্তু অশোক ধানুকা, এই সমস্ত ছবিগুলো কিন্তু হচ্ছে আপনার সল্টলেকে আছে অফিস সন্দীপ, এরা কিনতো 2 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা দিয়ে ছবি কিনে নিয়ে ওরা চ্যানেলে বিক্রি করতো। তখন প্রডিউসাররা ভাবতো যে আজকে যদি আমি সিনেমা হলে ছবি চালাচ্ছি, সেই টাকাটা তো আমাকে দেবে না কেউ, কারণ কেন দেবে না? তার কার কাছে আমরা গিয়ে এই দাবিটা করবো? দাবি যাদের উপরে করবে সেই সব নিমাই পাজা, রঞ্জু, এরা তো আজকে ইসি কমিটির বড় বড় মেম্বার,
সেই সমস্ত বুকার, এরা কোনোদিন কোনো ছবি করেনি, এরা হচ্ছে ছবি দালালি করতো। নকাই আজকে ডিস্ট্রিবিউশন সেকশনের চেয়ারম্যান হয়ে বসে আছে, ও পোস্টার কাঁধে করে নিয়ে এই ঘর থেকে ওই ঘরে দিত। পরব বিশ্বাসের সঙ্গে ফটো তুলে সে আজকে ডিস্ট্রিবিউটার সেকশনের চেয়ারম্যান হয়ে গেছে। এই যে তুষের মতো আগুন জ্বলছিল মেম্বারদের মনে, ক্ষোভ, আজকে 10 বছর 11 বছর ধরে এটা ক্ষোভ জমা হয়ে গেছিলো। যখন 4 তারিখের পরে এই ক্ষোভটা প্রশমিত হলো, আরও হলো, মানে উত্তাল হয়ে উঠলো, কারণটা ছিল তখন ভয়টা মুক্ত হলো। তো বাংলায় তো বড় বাজেটের ছবি চলে না, সেখানে আপনাদের যেই ছোট বাজেটের যে দেখুন চলে, আপনি চালাবেন কোথায়? মাছ বাজারে তো মাছটা বিক্রি হবে। এই যে ধুরন্ধর তো রাত্রি 11টার সময় দেখুন বাংলা ইন্ডাস্ট্রি দর্শকটা আলাদা, ধুরন্ধরের দর্শক আলাদা। বাংলায় দর্শক কিন্তু ধুরন্ধর দেখতে যায় না 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 না, দর্শক দেখুন একটা জিনিস কি, এটা বললে তো মানবো না। আগে আমাদের ছবি 16 সপ্তাহ 20 সপ্তাহ করে আমাদের ছবি চলতো। সেইটাই বা বন্ধ হতো কেন? আজকে আমার সত্যভাবে জায়গা 9 সপ্তাহ চলেছিল মিনার বিজলি ছবিঘর, তখনকার দিনে আমি 15 লক্ষ টাকা শেয়ার পেয়েছিলাম। আজকে ছবি রিলিজ করলে আমি 5,000 টাকা শেয়ার পাই না। কেন? এই কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, যে আপনি যখন আজকে মিনার বিজলি ছবি করে ছবি চালাতে যাবেন, তখন আপনাকে দেবে হয় একটা 11টার শো দিয়ে দেবে, আর না হয় আপনি পাবেন হচ্ছে 12টার শো, রাত্রি 12টার শো। কিন্তু ছবি মেরিট থাকলে তো না 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 না, চলবে না। 11টার সময় আপনি ছবি দেখতে যাবেন না। আজকে বাংলা ছবি দর্শক কারা? মায়েরা, বোনেরা। আজকে মেয়েরা যেত ছবি দেখতে। কিন্তু এখন মেয়েদের কাছেও তো প্রচুর অপশান রয়েছে, মানে আপনি যে সময়টার কথা বলছেন সেই সময়টা পেরিয়ে গেছে। মানে এখন যদি আমি ধরেও নিলাম যে একটা আপনাদের যে নিশ্চয়ই আইনও হবে যে একটা ভালো টাইম স্লট পেলেন, তো সেই সময় কি মানে ছবি চলবে কি আদৌ? আপনি যে 16 সপ্তাহ 20 সপ্তাহ দেখুন ছবি চলবে কি চলবে না সেটা তো পরের ব্যাপার। ছবিটাকে তো আলাদা মানে আসলে তার মানে প্রপারলি তাকে তো প্রেজেন্টেশনটা করতে হবে। 200টা মাত্র হল, 200 হলের ভিতরে হল দখল করে বসে আছে ভেঙ্কটেশ, হল দখল করে বসে আছে দেব, হল দখল করে বসে আছে। আজকে জিতের অবস্থা ভাবুন না। আজকে জিতের যে একটা ছবি রিলিজ আজকে 6 মাস থেকে পিছিয়ে যাচ্ছে, পিছানোর পর পিছিয়ে যাচ্ছে, রিলিজই হচ্ছে না ছবিটা। আর হল পাচ্ছে না, কারণ সে কোনো রঙকে পছন্দ করে না। দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো টাকার অভাব নেই। টিএমসি যারা করতো তাদের কোটি কোটি টাকা বালিশের নিচ থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে, আলমারি থেকে প্রচুর টাকা তাদের বেরোতো। তো টাকাগুলো আসবে কোথা থেকে? ব্ল্যাকটাকে হোয়াইট করবে কী করে? ব্ল্যাকটাকে তো হোয়াইট করার জন্য একটা জায়গা দরকার। সেই জন্য হল খালি থাকুক আর না থাকুক, লোক আসুক আর না আসুক, আমার সব হাউসফুল হয়ে গেছে। সবাই ক্যাশ টাকা দিয়ে টিকিট কিনে নিয়েছে, আর আমি যখন হল থেকে টাকাটা নেবো সেটা আমার হোয়াইটের টাকাটা আমার ঢুকে গেল, ব্ল্যাকটা ইজিলি আপনার হোয়াইটটা হয়ে গেল। দিস ইজ দ্য সিস্টেম ছিল। বেশ লাস্ট এটা উঠেছে আপনার, এটা দেবের থেকেই উঠেছে, দেবী চালু করেছে, কারণ তার এত ব্ল্যাক টাকা হয়ে গেছিলো, প্রচুর ব্ল্যাক টাকা হয়ে যাওয়াতে তার এই সিস্টেমটা সে প্রথম চালু করেছে। তারপরেই সবাই আরম্ভ করে দিল, উইন্ডোজ থেকে আরম্ভ করলো, ভেঙ্কটেশ বললো তাদের 20 কোটি টাকা একটা ছবি থেকে আসে। আরে 20 কোটি লোকই নেই আমাদের পশ্চিমবঙ্গে, 20 কোটি টাকা আসবে কোথা থেকে? এরা ভুল করেছিল, অর্থের লোভ ছিল, কারণ আমাদের এখানে কাজ ছিল না। কাজটা হবে কোথা থেকে? সিরিয়ালে কোনো স্পন্সর নেই, কোনো শিল্প নেই আমাদের এখানে, যে শিল্পর মাধ্যমে আপনার স্পন্সরশিপ আসবে, যার বিনিময়ে চলবে। তো কী করবে তারা? কোথায় যাবে তারা? রাজনীতি স্টেজে উঠে একটা গান করে যে আমি 50,000 টাকা পেয়ে যাই, তাহলে আমার ওটাই ভালো। এই জন্য তারা ওখানে নাম লিখিয়েছিল। জিতের হাল কি ফিরবে মানে এই নতুন সরকার? জিতের হাল কোনোদিনই শেষ হয়ে যায়নি। জিতই ছিল, আজও জিত আছে, আগামী দিনেও যতদিন ও কাজ করবে ততদিন জিতই থাকবে। এই তো ছবি রিলিজই করতে পারছেন না। এখন রিলিজ হবে, রিলিজ হবে। এখন তার রিলিজ হবে এবং খুব ভালো চলবে। আচ্ছা, আপনার এদেরকে নিয়ে কাজ করার কোনো ইচ্ছে নেই? আপনি তো অনেক নিয়ে আপনি ভুল করছেন। আজকে দেব কিন্তু প্রথম আমার বাড়িতে এসেছিল। সে প্রথম কলকাতায় যে খাওয়াটা খেয়েছিল, ভাতটা, সেটা কিন্তু আমার বাড়িতে এসেছিল। প্রয়াত মৃণাল মুখার্জি, জজর বাবা, সেই জজর বাবা কিন্তু দেবকে আমার বাড়িতে নিয়ে এসেছিল। এটা তো অনেকেই জানে না। এটা অনেকে জানে না। তখন আমি বাবু মশাই ছবি বানাচ্ছি, আশুতোষ রানা কাস্টিং। তখন আমাকে মৃণালদা এসে একটা বললো যে একটা ছেলে খুব দেখা করতে চায়, বম্বে থেকে এসেছে 2 দিন ধরে, একটু দেখা করাবো। বললাম নিয়ে এসো, কারণ মৃণালদা ছিল আমার খুবই কাছের লোক। তো হঠাৎ করে তখন একটি ছেলে এলো, রোগা লম্বা করে, নাম তার দীপক। জিজ্ঞেস করলাম দীপক, সে নিয়ে এসেছিলো, তার এক ধর্ম মামা ছিল, বনগা থেকে আসতো, তারা দুজনে শিয়ালদা স্টেশনে থাকতো। আমি দেবকে সে প্রথম 5,000 টাকা দিই যে তুমি হোটেলে থাকো, আর আমি চেষ্টা করছি যাতে তোমাকে নেওয়া যায় কিনা। কিন্তু আমি তখন প্রথম নিয়ে গেলাম ওকে পরের দিন সকাল 7টার সময় ভোরাজির অফিসে, সানরাইজে ভোরাজির অফিসে, বেশবিজের অফিসে। তখন 7টা বাজে, দেব ওখানে 6টার সময় গিয়ে দাঁড়িয়ে আছে। ভোরাজিকে দেখালাম ছেলেটিকে, অ্যালবাম দেখালাম। ভোরাজি বললো না, নতুন ছেলে আমি নেবো না। আমি কি করবো? প্রডিউসার যা বলবে তাই করতে হবে। দেবকে বললাম ঠিক আছে, তুমি ভেঙে পড়ো না, তুমি আসো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার 1 মাস পরে আর একটা ছবি শুরু হচ্ছে বাবু মশাই, আমি তোমাকে সেই ছবিতে নেব। সেই ছবিতে আমি কাস্টিং করলাম ঋতুপর্ণা, তখন সেই ছবিতে কাস্টিং ছিল প্রথম কাস্টিং ছিল ঋতুপর্ণা রচনা। যখন আমি ঋতুপর্ণাকে বললাম যে আজকে দেব একটা নতুন ছেলে, আমাকে ঋতুপর্ণা মহরতের দিন সকালবেলা টেকনিশিয়ান স্টুডিওতে ঋতুপর্ণা যখন এলো, ঋতুপর্ণা আমাকে জিজ্ঞেস করলো মিলনদা, কারণ ঋতুপর্ণার সঙ্গে আমার পার্সোনাল, ওর বাবার সঙ্গে, ওর ফ্যামিলির সঙ্গে আমাদের পার্সোনাল রিলেশন আছে, সেটা ঋতুকে জিজ্ঞেস করলে ঋতু বলে দেবে। মিলনদা আমার এখান থেকে কাকে নিয়ে ইচ্ছে করতো তুমি? আমি বললাম দীপক বলে একটা ছেলে আছে।
কান্নাকাটি জুড়ে দিল, বললো না আমি নতুন ছেলের সঙ্গে কাজ করবো না। রচনা কাজ করছে তখন শিলাজিতের রেখেছে, তখন শিলাজিৎ ছিল সেই ছবিটাতে কাস্টিং ছিল। বলে না তুমি শিলাজিৎকে আমার ট্রান্সফার করো ক্যারেক্টারটা, আর দীপককে তুমি দিয়ে দাও রচনার সঙ্গে। আমি বললাম ইম্পসিবল। তারপর রচনাকে গিয়ে বললাম, চিৎকার চেঁচামেচি হচ্ছে তখন মহরতের 1 ঘন্টা আগে টেকনিশিয়ানের মেকআপ রুমে। রচনা বলে তাহলে আমি কাজ করবো না যে নতুন ছেলের সঙ্গে। মানে রচনাও কাজ করতে না আমি কিছু বলি না, কারণ আমি ভীষণ লো প্রোফাইল মেনটেন করতাম এবং আজও আমি লো প্রোফাইলে মেনটেন করি। তারপর কি হলো? তারপরে কি হলো, ঋতুপর্ণাকে আমাকে বাদ দিতে হলো। ওই ছবি বাবুমশাই থেকে ঋতুপর্ণাকে বাদ দিয়ে তার জায়গায় আমাকে কনিনিকা বন্দ্যোপাধ্যায়কে নিতে হলো, এবং আমাকে নিতে হলো অভিষেক চ্যাটার্জিকে তখন। দেবের সাথে কি তারপর আর কোনো না, তারপরে আমি দেখলাম যে বেচারার জন্য আমি কিছু করতে পারলাম না। প্রথমটা মিস গেল, তারপর সেকেন্ডটাও এই জিনিসটা হলো, ও খুবই ভেঙে পড়েছিল। পরবর্তীকালে শুনলাম যে অগ্নিশপথ একটা ছবি ও করছে, প্রবীণ নন্দীর ডিরেক্টর। আমি খুশি হলাম। তারপরে দেখো, কাউকে চাপিয়ে রাখা যায় না, কাউকে কোনোদিন চেপে রাখা যায় না। ট্যালেন্ট বেরিয়ে আসবে। ট্যালেন্ট আমি বলতে পারবো কিনা কি আছে না আছে, কিন্তু ইচ্ছা শক্তিটা দেবের প্রচণ্ড ছিল। আপনি দেবের ট্যালেন্টের উপর প্রশ্ন তুলছেন? না, আমি পুরো প্রশ্ন তুলছি না, আমি বলতে পারবো না, কারণ আমার সঙ্গে তার কাজ হয়নি। আমি তো তার সঙ্গে কাজ করিনি, তো সেটাই বলতে পারবো না। তার ট্যালেন্ট সম্পর্কে আমি যদি তার সঙ্গে কাজ করতাম তাহলে আমি বলতে পারতাম তার ট্যালেন্ট, কিন্তু আমি তখন কাজ করতে পারিনি, আমার দুর্ভাগ্য। তার ট্যালেন্টে নিয়ে আমি কথা বলতে পারবো না, তার ইচ্ছা শক্তিটাকে নিয়ে আমি বলবো। তার ইচ্ছা শক্তিতে আজকে দেব যেখানে আছে, টপ অফ দ্য প্রডিউসার, টপ অফ দ্য অ্যাক্টার্স, ইচ্ছা শক্তির জন্যই এসে, তাকে কেউ হেল্প করেনি। বাংলায় তো একটা প্রত্যাবর্তন হলো, তাহলে কি মিলন ভৌমিকের ক্যারিয়ারও কি আমরা একটা প্রত্যাবর্তন দেখতে চলেছি? মিলন ভৌমিক আগেও যা ছিল আজও তাই আছে, আগামী দিনেও তাই থাকবে, কোনো প্রত্যাবর্তনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মিলন ভৌমিক এখন বেশি করে কাজ করবে। এখন কি ছবি হচ্ছে, এখন কি সিরিয়াল হচ্ছে, কোনো মুসলিম নেতা হচ্ছে তার দয়ালু হয়ে যাচ্ছে, কোনো হিন্দু মেয়ে হচ্ছে তার নায়িকা, মুসলিম হচ্ছে হিরো। এই তো চলছিল প্রমোশন করার জন্য একটা মুষ্টিমেয় কতগুলো গোষ্ঠীকে। এগুলো বন্ধ করতে হবে। আমাদের ভারতবর্ষে এইসব চলবে না। না, রাজনীতি এই মানে রং আবার সেই লেগে যাবে না তো? সে তৃণমূল তো না, কখনোই হবে না সেটা, কারণ আমাদের এখানে যিনি আমাদের রাজ্য সভাপতি তিনি একজন পণ্ডিত মানুষ। মানে আপনি শ্রমিক? হ্যাঁ, তিনি একজন পণ্ডিত মানুষ এবং তিনি হচ্ছেন গ্রাসরুট থেকে উঠে আসা লোক, থিয়েটার প্রেমিক মানুষ, সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ। উনি কখনোই এখানে কোনো রং লাগাতে দেবেন না। আর যারা রং লাগিয়ে এটার ফ্যাসিলিটি নেওয়ার চেষ্টা করবে, আমার মনে হয় রাজ্য কমিটি সেটাকে সেটাকে বারণ করবে। মিলন ভৌমিকে একটা আলাদাই ক্যারিজমা দেখতে পাচ্ছি, মানে আলাদাই আপনি রোয়াব নিয়ে চলেন। এখনো তাই। এই একটা দাপটে একটা ব্যাপারটা আপনার কিভাবে, মানে এটা কি আমি জানি না। আমি সত্যের সাথে চলি, আমার মনে কোনো ভয় নেই। 4 তারিখ পর কি দাপটটা আর না, অনেক দিন থেকে আমার দাপট এমপাতে 10 বছর আগে থেকেই চলে। আজকে মিলন ভৌমিক কীরকম দাপটি শুনে নিন। 2014-তে এই টালিগঞ্জে যখন অরূপ বিশ্বাসের ভয়ে কেউ মুখ খুলতো না, তখন এই মিলন ভৌমিক 3000 কলাকুশলীকে নিয়ে কিন্তু রাস্তায় মিছিল করেছিল। আজকে এরকম আড্ডা আলোচনা করে আপনার কেমন লাগলো? হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে। স্পষ্ট কথা জিজ্ঞেস করেছো, স্পষ্ট উত্তরটা পেয়েছো। সমস্ত থট চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও ভালো ভালো কথা বলবেও। ওকে অনেক গালাগালি করেছি, করার কারণ আছে, ওর প্রশ্ন করারগুলো ঠিকই ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ।